আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তরুণদের নিজস্ব শক্তিতে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান প্রধান উপদেষ্টার। 12 তরুণ পেল ইউথ অ্যাওয়ার্ড। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, নির্বাচন আয়োজনে দেরি হলে দেশ বিপদগ্রস্ত হবে, মন্তব্য আমির খসরুর। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দাবি জামাতের। 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা। সংসদীয় আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক অবরোধ, বাগেরহাটে চলছে হরতাল, ভাঙায় 150 জনের নামে মামলা। এবং জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আমানতের সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, 24-এর গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে, আগামীতেও সকল চ্যালেঞ্জ মোকাবেলায় এরাই নেতৃত্ব দেবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকবে না বলে জানান ড ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসির রানা। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় 12 জন তরুণকে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সীমিত সম্পদ দিয়ে নিরলস কাজ করছে তরুণরা। জুলাই আহত ও শহীদ পরিবারের 12,877 জন যুবককে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি শুধু শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। ঐক্যবদ্ধভাবে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, মেধা ও সৃজনশীলতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, তরুণদের সাহসী নেতৃত্ব প্রদান ও দেশের জন্য নতুন কিছু করার অনুপ্রেরণা বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তোমরা আরো সাহসী হও, আরো নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর দক্ষিণখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করতে হবে, এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা চিন্তা ও দর্শন থাকতে পারে, তা বাস্তবায়নে জনগণের কাছে যেতে হবে। আমির খসরু বলেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র
গণতন্ত্রের পথে ফিরে গেছে, তারা ভালো আছে, তা বাস্তবায়নে জনগণের কাছে যেতে হবে। আমির খসরু বলেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরে গেছে তারা ভালো আছে, আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্ব করেছে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। ফরিদপুর ৪ আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলায় অবরোধের দ্বিতীয় দিন চলছে। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী ভাঙ্গার বিভিন্ন পয়েন্ট থেকে অবরোধকারীদের তুলে দিলে বেলা ১১টা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পরবর্তীতে অবরোধকারীরা ঢাকা খুলনা মহাসড়কের সোয়াদি ও ঢাকা বরিশাল মহাসড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করে, ফলে এই দুটি মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে লোকজন জড়ো হওয়ায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে। এদিকে মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১৫০ শতাধিক ব্যক্তিকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেছে পুলিশ। এই মামলায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সিদ্দিক মিয়াকে রোববার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। তৃতীয় দফায় মহাসড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি আগামীকাল সন্ধ্যায় শেষ হবে। এদিকে বাগেরহাটে ৪টি আসন কমিয়ে ৩টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের দেয়া ৬ দিনের কর্মসূচির চতুর্থ দিনে হরতাল চলছে। হরতালের কারণে জেলার ১৬টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা। জেলা জুড়ে বন্ধ রয়েছে দোকানপাট, জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলির প্রধান ফটক বন্ধ করে দেয়ায় অচল অবস্থায় পুরো বাগেরহাট। কিছুক্ষণ আগে বাগেরহাট থেকে সেখানকার হরতাল পরিস্থিতির খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি আমিরুল হক বাবু। সম্মিলিত ঐক্যজোটের যে ডাকা হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি বিগত দিনে বাগেরহাটবাসী কখনোই দেখেনি যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের হরতালে এমনটা হরতাল পালিত হয়েছে। সাধারণ জনগণ এটিকে সাড়া দিয়েছে, কিন্তু এই হরতাল অবরোধ সব কিছুর পরেও কি আসলে কোনো সমাধান মিলবে বাগেরহাটবাসীর? বাগেরহাটবাসী কিন্তু তারা চাচ্ছেন যে তাদের হরতাল হোক। আবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটি, বাগেরহাট সম্মিলিত যে কমিটি রয়েছে, ঐক্যজোট রয়েছে, তাদের কাছে একটি আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হরতাল অবরোধ কিছুটা শিথিল হলেও চলবে। তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবে মাঠ থেকে উঠবেন না। সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করা যে নেতারা রয়েছেন তারা বাগেরহাটের এই যে হরতাল অবরোধ যত ধরনের কর্মসূচি চলছে, সেই কর্মসূচি কখনো শিথিল হচ্ছে, কখনো বা হচ্ছে কঠোর। কোনো অবস্থাতেই এই প্রজ্ঞাপন পরিবর্তন হবে কি হবে না, বাগেরহাটের মানচিত্রে যে ছক আঁকা হয়েছে, নতুন করে যে কালির আঁচড় পড়েছে, এই কালির আঁচড় আবারও কি রঙের তুলিতে বাগেরহাটের মানুষের প্রাণে সঞ্চার আনবে? এমনটি প্রশ্ন কিন্তু বাগেরহাটবাসীর। আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষের ভোটে পিআর পদ্ধতি চালু করা সহ ৫ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামাত ইসলামী। দুপুরে দলের মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। তিনি বলেন, যারা পিআর চায় তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। সরকার দাবি না মানলে সবাইকে নিয়ে আন্দোলনের ডাক দেয়া হবে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় সংসদে উচ্চ ও নিম্নকক্ষে ভোটে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান জামায়াতের নায়েবে আমির। ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক, এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এবার যে নতুন করে আমরা পিআরের দাবি করেছি, সুতরাং এখানে দুইটি পদ্ধতির এখানে প্রপোজাল, একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিআর পদ্ধতি। সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নাই। সুতরাং যেহেতু দুইটা দাবি আছে, দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে দলটি। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল, 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দাবিগুলো নির্বাচনের আগেই পূরণ করতে হবে। যৌক্তিক দাবি মানলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানান ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। বলেছি যে মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আর 2-3 জনের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে শেষ হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেছেন, মামলা প্রমাণের জন্য যথেষ্ট শক্তিশালী ও অকাট্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আজ রাষ্ট্রপক্ষে 46তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আগামীকাল সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেলা 11টার পর ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মাহমুদুর রহমান তার সাক্ষাতে জানান, 2008 সালে দিল্লিতে প্রণব মুখার্জি এবং মঈন ইউ আহমেদের বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার। পরে 2008 নির্বাচনে মঈন ইউ এবং ডিজিএফআই মিলে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন। এ সময় তিনি বিডিআর বিদ্রোহ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন এবং হেফাজতের উত্থান সম্পর্কে বক্তব্য দেন। দাবি করেন, শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছিল, আওয়ামী লীগ সরকার দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল এবং যুদ্ধাপরাধীদের বিচার ছিল সাজানো নাটক। রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এইসব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ছবির জন্ম থেকেই জটিল রোগে আক্রান্ত। ছবিরের বয়স 33 হলেও উচ্চতায় এখনো শিশু। দারিদ্র্যের সাথে পাল্লা দিয়ে চলছে তার জীবন, ফলে অনিশ্চিত চিকিৎসা আর ভবিষ্যৎ। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের তথ্য চিত্রে জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। হতদরিদ্র আজিমুদ্দিন ও আছিয়া বেগমের 3 ছেলে মেয়ের মধ্যে বড় আছরউদ্দিন ওরফে ছমির। প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করা ছমিরের চিকিৎসার অভাবে শরীরের সাথে ঘটেনি মানসিক বিকাশও। অন্য ভাই বোনদের জীবন স্বাভাবিক হলেও তার জীবন যেন এখনো আটকে শিশুকালে। পয়সা হতে নেই, নিজে চলার নিজে বসে আসি,
বয়সের কারণে শরীরে বাসা বাঁধছে নানা অসুখ বিসুখ। অর্থাভাবে চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো জোটে না খাবার। পাড়ার শিশুদের সাথে খেলাধুলা করেই কাটে ছবিরের সময়। ঠিকমতো চিকিৎসা করা হয় আর শুরু থেকে এরকম খাটাখাট হয়ে থাকা, চিকিৎসা করার মতো সমর্থন নেই। বয়স 30-এর উপরে, এখন ওই শিশুর মতোই চলাফেরা করে। দিনে হয়তো 2-1 ওর মা যা দেয়, শাক পাতা টুকে তাই খায়। আর্থিকভাবে অন্তর্গত সরকার যদি একটু সহযোগিতা করতে চায় তাহলে একটু ভালো হতো। বছরে একবার সরকারি মানবিক আর্থিক সহায়তা আসে জানিয়ে ছবিরকে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সমাজসেবা অফিসে সাধারণত যারা দুরারোগ্য ব্যাধি আক্রান্ত বা সোশ্যালি যারা হ্যান্ডিক্যাপ পিছিয়ে আছে তাদেরকে বরাদ্দ সাপেক্ষে তাদেরকে কিছু সাহায্য করা হয় এককালীন আর কি। ছেলেটা যদি মানসিক প্রতিবন্ধী হয় সেটা ডক্টরের সার্টিফিকেট নিয়ে প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারে আর কি। মানবিক দিক বিবেচনায় অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে 29 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হল সংসদের বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে 4 জন ছেলেদের একটি হল থেকে এবং বাকিরা সবাই মেয়েদের হল থেকে নির্বাচিত হয়েছে। এছাড়া কোনো প্রার্থী না থাকায় হল সংসদে 3টি পদ ফাঁকা রয়েছে। এবার রাকসুতে মোট ভোটার 28,905 জন। এর মধ্যে নারী ভোটার 11,305 ও পুরুষ ভোটার 17,596। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হল সংসদে 600 জন প্রার্থী রয়েছেন। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাকসু নির্বাচনে প্রচারণা। এবারে নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দীর্ঘ 35 বছর পর আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা স্বতন্ত্র থেকে তারা কিন্তু ঠিকভাবে ওইরকম ভাবে আমাদের তো সাপোর্ট নাই, সব দিক থেকে সাপোর্ট নাই। ওনাদের ধরেন মিডিয়া সাপোর্ট আছে, সব সাপোর্ট আছে, তো হিসাবে আমরা একটু পিছিয়ে আছি। নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়ে গেছে এবং এই উচ্ছ্বাস, উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে আমাদের যে রাকসু নির্বাচন সেটা আসলে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে দুপুর 2টা পর্যন্ত 44 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে পুরুষের তুলনায় নারী প্রার্থীদেরও অংশগ্রহণ কিছুটা কম। এই 2 দিনে মাত্র 5 জন নারী শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন জানায়, প্রথম দিনে সংগৃহীত 28টি মনোনয়নপত্রের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 26টি এবং হল সংসদের জন্য 2টি বিতরণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে সহসভাপতি বা ভিপি পদের জন্য। এই পদের জন্য 7 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদেরকে ডোপ টেস্টের কার্ড দেওয়া হচ্ছে। পরে চবি মেডিকেলে 350 টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে। ডোপ টেস্টে উত্তীর্ণ না হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। 17 সেপ্টেম্বর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,637 জন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে অবশ্যই কিউআর কোড বাধ্যতামূলক করে এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনদের সাথে আলোচনা অনুষ্ঠানে গভর্নর বলেন, লেনদেনে অনেক ডিজিটাল প্রক্রিয়া আসার পরও এখনো প্রতি বছর 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে। এটি কমিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যেখানে রিকশাওয়ালা, ক্ষুদ্র দোকানও বাদ যাবে না বলে মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এতে করে কমে আসবে দুর্নীতিও।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে হিমাগারে লাখ লাখ বস্তা আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। আলুর ন্যায্য দাম নিশ্চিতে কোল্ড স্টোরেজ গেটে কেজি প্রতি 22 টাকা দাম নির্ধারিত থাকলেও সেই দামে বিক্রি হচ্ছে না। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 44,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হিমাগারে মজুত করেন চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু এখন পর্যন্ত আলুর দাম না বাড়ায় লোকসান গুনেই চলেছেন তারা। জেলার 21টি হিমাগারে আলু মজুত করা হয়েছিল 2,06,766 মেট্রিক টন। এখনো মজুত রয়েছে 1.5 লাখ মেট্রিক টনের বেশি। হিমাগার থেকে সরকার নির্ধারিত 22 টাকা কেজি দরে আলু বিক্রির কথা থাকলেও সেই দাম পাচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। আমরা তো কৃষক মানুষ, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। সব বাদশাদের দেখছি 300 টাকা পাবো না। আমি 230 বস্তা আলু স্টোরে রাখছি, স্টোরে ন্যায্য মূল্য পাচ্ছি না। কিনেতে তো লস খাইছে, এখন যদি আলু নিয়ে যায় যদি তাহলে বিক্রি করবো কোথায়? কোল্ড স্টোরের সম্ভাবনা মনে করতেছে যে আমরা নভেম্বরের 15 পরে হয়তো 50% আলু কোল্ড স্টোর থেকে যাবে। যারা বড় কৃষক আছে আর কি, তাদেরকে একটা অবগত করছি যে তাদের কিছু আলু যেন বিক্রি করে আপাতত চাপটা একটু কমে আর কি। আলু চাষিদের বাঁচাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা। এই বছর যদি আমরা আলুর এই সমস্যাকে মোকাবিলা না করতে পারি, সরকার যদি না করে, আগামী বছর কিন্তু এর পিছনে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করতে হবে, কারণ কৃষক উৎপাদন কম করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। সরকার থেকে 22 টাকা কেজি দরে হিমাগার গেটে আলু বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসাবে আলু সময় মতো উত্তোলনের ব্যবস্থা কৃষক নিচ্ছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। আগামী 1 মাসের মধ্যে আলুর দাম বাড়বে জানিয়ে সরকারের নানা উদ্যোগের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমেও বিতরণের চেষ্টা করছি। টিসিবিও আলু কিনবে এবং এট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বর্তমানে হিমাগার থেকে বের হওয়া প্রতি কেজি আলুতে 7 থেকে 14 টাকা লোকসান গুনছেন জয়পুরহাটের কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যুক্ত হলেন 3 মন্ত্রী। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সাবেক অর্থসচিব রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী, আইনজীবী ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান খিসিংকে জ্বালানি ও সেচ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজই নতুন মন্ত্রীদের শপথ পড়ানো হবে। খবরে আরও বলা হয়, কার্কির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় থাকছে সর্বোচ্চ 15 জন। কার্কির এক উপদেষ্টা জানান, নেপালের বর্তমান অবস্থা স্বাভাবিক করা, ব্যবসায়িক মহল সহ বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং জনগণকে কিছুটা স্বস্তি দিতে সততা ও দক্ষতায় প্রমাণিত ব্যক্তিদেরই বেছে নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। গত সপ্তাহে নেপালে জেন জি আন্দোলনে বিক্ষোভ সংঘর্ষে নিহত হন 72 জন। সরকারি ও বেসরকারি স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি রুপি। লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে জমকালো আয়োজনে ঘোষণা করা হল ৭৭তম এমি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম। এবারের আসরে নাটক, কমেডি ও লিমিটেড সিরিজ বিভাগে জয় করেছে বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান ও তারকা। বিজয়ীদের নিয়ে চলছে আলোচনা। প্রতিযোগিতায় থাকা জনপ্রিয় শোগুলোকে পেছনে ফেলে দ্য পিট জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। কমেডি সিরিজের সেরা হয়েছে দ্য স্টুডিও। এই সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেথ রোজেন সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। লিমিটেড সিরিজ বিভাগে বাজিমাত করেছে অ্যাডোলেসেন্স। সিরিজটি জিতেছে সেরা সিরিজ, সেরা অভিনেতা স্টিফেন গ্রাহাম, সেরা পার্শ্ব অভিনেতা ওয়েন কুপার, সেরা পার্শ্ব অভিনেত্রী এরিন ডোহার্টি, সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা ম্যালকম জামাল ওয়ার্নারকে শ্রদ্ধা জানিয়ে ইন মেমোরিয়াম পর্বের সূচনা করেন তার সহ অভিনেত্রী ফেলিসিয়া রাশাদ। এছাড়া টেড ট্যানসন ও মেরি স্টিনবার্জেন গ্রহণ করেন বব হোপ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক শিল্পী নেইট বার্গাটসে।
চ্যাম্পিয়ন হতে যাওয়া বাংলাদেশ দলটি এখন এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায়। তবে সুযোগ একেবারেই শেষ হয়ে যায়নি। আফগানিস্তানকে কাল হারাতে পারলে প্রতিযোগিতার সুপার 4 নিশ্চিত হবে লিটন তাওহিদদের। সেই লক্ষ্যে অবশ্য চেষ্টারও কোনো কমতি নেই। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে প্রত্যাশা মতোই খেলেছে টাইগাররা, কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেই ব্যাকফুটে ফিল সিমন্সের দল। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানকে হারানোর কোনো বিকল্প নেই। তবে লিটনদের চোখ রাঙাচ্ছে রেকর্ড বুক। দু দলের 12 বারের মোকাবেলায় আফগানিস্তান জিতেছে 7টিতে আর বাংলাদেশের জয় 5 ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে জয় পেতেই মাঠে নামবে লিটনরা। দুবাই টি-20 এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে 6 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ থেকে আর বের হতে পারেনি। এক পর্যায়ে 97 রানে 8 উইকেট হারিয়ে 100 নিচে অল আউটের সংখ্যায় পড়ে সালমান আগার দল। শেষ পর্যন্ত 9 নেমে শাহিন শাহ আফ্রিদি খেলেন 16 বলে 33 রানের ইনিংস। তাতে 9 উইকেটে 127 রান তোলে পাকিস্তান। জবাবে সূর্যকুমার যাদবের 37 বলে 47 আর তিলক ভার্মার 31 রানে 25 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। ভ্যালেন্সিয়াকে 6-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে 2-এ উঠেছে বার্সেলোনা। ইউহান ক্রুইফ স্টেডিয়ামে 29 মিনিটে গোল উৎসবের শুরু করেন ফার্মিন লোপেজ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করে কাতালানরা। রাফিনহার গোলে 53 মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। এরপর লোপেজের কাছ থেকে 56 মিনিটে আসে তৃতীয় গোল। 66 মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করেন রাফিনহা। জোড়া গোল করেন রবার্ট লেভানদোভস্কিও। এতে 4 ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিকের দলের পয়েন্ট দাঁড়ায় 8, 10 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান প্রধান উপদেষ্টার। 12 তরুণ পেল ইউথ অ্যাওয়ার্ড। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। নির্বাচন আয়োজনে দেরি হলে দেশ বিপদগ্রস্ত হবে, মন্তব্য আমিন খসরু। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দাবি জামাতের। 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক অবরোধ, বাগেরহাটে চলছে হরতাল, ভাঙ্গায় 150 জনের নামে মামলা। এবং জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।